স্যাঁতস্যাঁতে ঘরটায় ঢুকে এদিক ওদিক তাকাচ্ছিলেন ইন্দ্রবাবু। ইন্দ্রজিৎ মল্লিক, বয়স প্রায় বছর 50, চেহারায় একটা পরিপাটির ছাপ। একটি প্রাইভেট কোম্পানিতে কাজ করার সাথে সাথে লেখালেখিতে একটু সুনাম করেছেন। বিভিন্ন পত্রপত্রিকায় তাঁর লেখা গল্প, কবিতা নিয়মিতভাবে প্রকাশ পায়। ঘরটায় ঢুকে ইন্দ্রবাবু দেখেন ঘরের কোণের টেবিলে একটা ঝাপসা টেবিল ল্যাম্প। আলোটা ততোধিক ঝাপসা। টেবিলে এলোমেলো ঘড়ির যন্ত্রাংশ, দেওয়ালে বন্ধ হয়ে যাওয়া বেশ কিছু ঘড়িতে সময় থমকে গেছে। দেওয়ালের বাকি অংশগুলো রংচটা পলেস্তরায় অনেক কষ্টে টিকিয়ে রেখেছে নিজের অস্তিত্বকে। পাশের চায়ের দোকানের ছেলেটা এই দোকানের কথাই বলেছিল, অবতারিণী ওয়াচ হাউস। ফাঁকা দোকান ঘরে ইন্দ্রবাবু খুঁজছিলেন দোকানের মালিককে। হঠাৎই নিঃশব্দ পরিবেশকে অগ্রাহ্য করে একটা ওয়াল ক্লকে 6টার ঘন্টা বেজে উঠল। যেন একরাশ মৃতদেহের ভিড়ে একমাত্র স্পন্দন ধ্বনি। চমকে উঠলেন ইন্দ্রবাবু। নিজেকে সামলে নিয়ে একটু এগোতেই একটা গলার স্বর ভেসে এলো। রতন বুঝি এ দোকানটা চিনিয়ে দিল? হুম হুম, ওদিকে নয়, এই যে এদিকে আমি। ইন্দ্রবাবু মাথা ঘুরিয়ে পাশে তাকাতেই নজরে এলো একটা খয়াটে মানুষ শেল্পের আড়াল থেকে বেরিয়ে আসছে। মাথায় এলোমেলো কাঁচা পাকা চুল, গালে কয়েকদিনের বাসি দাড়ি, গায়ে হাতাওয়ালা নোংরা গেঞ্জি। পরনের পাতলুনটাও বেশ নোংরা। গেঞ্জির নিচ দিয়ে ঝুলে আছে চট পাকানো পৈতের অংশ। বয়স আন্দাজ করা শক্ত, তবে 60-এর কাছাকাছি হওয়া আশ্চর্যের নয়। লোকটি টেবিলের পাশে রাখা টুলটায় বসে একটা আতপোড়া বিড়ি ধরিয়ে একরাশ ধোঁয়া ছেড়ে বলল, বসুন। আপনার সমস্যাটা কি? ইয়ে আমার ঘড়িটা কদিন ধরে একটু ট্রাবল দিচ্ছে। এই যে অনেক পুরনো, বাবার আমলে। ইন্দ্রবাবুর হাত থেকে ঘড়িটা এক প্রকার ছিনিয়ে নিয়ে উল্টে পাল্টে দেখে ঘড়িটা ফেরত দিয়ে বললেন, চা খাবেন? ইয়ে না, মানে ইয়ে চা খেয়েই বেরিয়েছি। খেতে পারেন। ফ্লাস্কটা বাবার আমলের হলেও চাটা টাটকা। নিন নিন, এক যাত্রায় পৃথক ফল ভালো দেখায় না ইন্দ্রবাবু। লোকটির মুখে নিজের নামটা শুনে চমকে ওঠেন ইন্দ্রবাবু। আমার নামটা জানলাম কি করে? ভেরি সিম্পল। ঘড়ির ব্যান্ডে মনোগ্রাম করা আছে ইন্দ্রকে বাবা। ও তাই বলুন। মাধ্যমিকে মাধ্যমিকে বাংলায় লেটার দিয়েছিল, তাই। বাবা রামপুর জগবন্ধু বয়েজের বাংলার শিক্ষক ছিলেন। আসলে কি জানেন? অনিত্য, অনিত্য ব্যানার্জি। এ নামটা বিশেষ কেউ জানে না, সবাই ঘড়িবাবু বলেই ডাকে। আপনিও বলতে পারেন, আমার শুনতে বেশ লাগে। এই দিন তিনেক হলো ঘড়িটা সময় দিচ্ছে ঠিকঠাক, কিন্তু ওই তারিখ পাল্টানোটা বন্ধ হয়ে গেছে। কিন্তু আমি যতটুকু দেখছি তাতে তারিখ পাল্টানো বন্ধ হয়ে গেছে বলাটা ঠিক হবে না। বাইরে থেকে অনেক কিছুকেই স্থির বলে মনে হলেও ভেতরে ভেতরে একটা প্রস্তুতি চলেই ইন্দ্রবাবু। ছাদের দিকে তাকান, কি দেখছেন? ওদিকটা নয়, ওদিকটা না, ওই ওই যে ঝুল পড়া কোণের দিকটা। আপনি আপনি কি ওই টিকটিকিটার কথা বলছেন? ইয়েস। কেমন স্থির, স্থবির। ভারী চমকে দিয়েছিলাম ওটা। একটা
সামান্য টিকটিকি। ওভাবে বলবেন না, বলবেন না। ওরও একটা জীবনের শব্দ আছে বই কি। চায় চুমুক দিন, ঠান্ডা হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। চায়ের পাতাটা আমার এক কাস্টমার দিয়ে গেছে, খুশি হয়ে। নিজস্ব চায়ের বাগান আছে আর কি। একটা পুরনো রোলেক্স ঘড়ি সারিয়ে দিয়েছিল, খাঁটি দার্জিলিং চা। আপনার ঘড়িটাও যথেষ্ট দুষ্প্রাপ্য ইন্দ্রবাবু। এই টাইমিকের N8 গোল্ড মডেলটা ঘড়ি সংগ্রাহকদের কাছে বেশ মূল্যবান। হ্যাঁ, কত দাম হতে পারে? দাম তা ধরুন 1025 তো মিনিমাম। কিন্তু ঘড়ির বিক্রির কথা যদি ভাবেন, তাহলে আমার কাছে ঠিক সুবিধা হবে না। কারণ কারণ আমি মনে করি পুরনো আমলের ঘড়ি বিক্রি বা কেনা দুটোই সমান অপরাধ। অপরাধ? হ্যাঁ, অপরাধ। ওই ঘড়িটার প্রত্যেকটা পিনিয়ন হুইল কথা বলে। কার কথা জানেন? আপনার বাবার কথা। এখন তো মোবাইল এসে মানুষের ঘড়ি পরার ইচ্ছেটুকুই শেষ হয়ে গেছে। ছোট বড় কেউ আর ঠিক সময়ের মূল্যটা বোঝে না। আপনি বলুন, রিস্ট ওয়াচে সময়ে তারিখ দেখার ফ্লেভার মোবাইলে কি আছে? তা ঠিক। আসলে মাসখানেক আগে এক প্রকার ওই গুপ্তধন খুঁজে পাওয়ার মতো ঘড়িটা খুঁজে পাই ওই দেরাজের চোরা কুঠরি থেকে। ধুলো টুলো মুছে দেখি ঘড়িটা দিব্যি চলছে। এ ঘড়িতে দম দিতে হয় না, ব্যাটারি পাল্টাতে হয় না। পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ডই ঘড়িটাকে সচল রাখার একমাত্র কারণ। এই ঘড়ির আরেকটা বিশেষত্ব আছে। কি বলতে পারেন? বিশেষত্ব? এই N8 গোল্ড মডেলটাতে মাস তারিখ বার একসঙ্গে দেখা যায়। কিন্তু তারিখটা লক্ষ্য করেছেন? জানি, 21শে মার্চ শনিবার, আর আজ 17ই মার্চ। প্রশ্নটা আমার এখানে। আচ্ছা, ঘড়িটা আগাম তারিখ কিভাবে আসতে পারে? এটা আমি লক্ষ্য করি 14, অর্থাৎ এই ধরুন ওই গত শনিবার 14 তারিখ কিভাবে? আপনার বিশেষ কিছু বলার না থাকলে মানে মানে এবার আমাকে দোকানটা বন্ধ করতে হবে। তাহলে আমি ঘড়িটা রেখে যাই। আমি না হয় 2-4 দিন পর। রেখে যাবেন মানে? কি ভেবেছেন কি ঘড়িটা আমাকে গোছিয়ে দিয়ে 21 তারিখটা বেমালুম ভুলে যাবেন, তাই না? না, মানে আপনি রেগে যাচ্ছেন কেন? রেগে যাব না, রেগে যাব না। কেন 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 আপনার ঘড়ির দায়িত্ব আমি কেন নেব বলুন? উত্তর দিন। তাহলে ঘড়িটার ঠিক হবে না? না হবে না কথাটা আমার কাছে পাবেন না। হবে, নিশ্চয়ই ঠিক হবে, আলবাত হবে। সবসময় নিজের কথা ভেবে চললেই হবে? দিনের কিছুটা সময় অন্য কিছু ভাবুন। পরশু বেলার দিকে আসতে পারেন, কিন্তু ওই 6:30 পর্যন্ত, তারপর আমাকে আর পাবেন না। ঘড়িবাবু দোকান বন্ধ করে পাশের গলিতে নিমেষে মিলিয়ে গেলেন। ইন্দ্রবাবু অবাক চোখে তাকিয়েছিলেন সেই দিকে। হঠাৎ ইন্দ্রবাবুর মনে হলো হাতের ঘড়িটা কেঁপে উঠল বুঝি। নজর করতে দেখলেন
না, মনের ভুল। ঘড়িটা সেই একই তারিখে আটকে গেছে, 21শে মার্চ। আজ ইন্দ্রবাবু সকাল সকাল চলে এসেছেন। সেদিন আজকেই আসতে বলেছিলেন হরিবাবু। হরিবাবু লোকটা খুব ইন্টারেস্টিং। হরিবাবুর দোকানে ইন্দ্রবাবু দেখেন একটি বছর 15 ছেলে মোছামুছি করছে। ঘড়িবাবু নেই? বুবু বুবু এখনই এসে যাবে। আপনি ভেতরে এসে বসুন না। হ্যাঁ হ্যাঁ, ওই টুলটাতে বসুন। বুবু বাজার গেছে। কার সঙ্গে কথা বলছিস রে আবেগ? ওই তো বুবু এসে গেছে। ও, আপনি? এই নে ব্যাগটা ধর। মাকে বলবি দুপুরে বাড়ি ফিরবো না, একটু কলকাতায় কাজ আছে। আজ তোর পছন্দের ছোট চিংড়ি পেয়েছি রে আবেগ। আর তোমার ওষুধটা আজ 2 দিন হলো শেষ হয়ে গেছে। সব সময় পাকামি করিস না তো। ওষুধটা কালকে কিনলেই হবে। আপনার বন্ধু প্রসূনের এই, আপনার ঘড়িটা এনেছেন? ঘড়িটা কি হলো রে? থম মেরে গেলি? যা বাড়ি যা। আর শোন, বুক সেলফে একটা ঘড়ি আছে, ওটা একটু দিয়ে যাস তো। তুমি তাহলে দুপুরে বাড়ি যাবে না? বললাম তো কাজ আছে। হরিবাবুর কথায় আবেগ ধীরে ধীরে চলে যায়। হরিবাবু ইন্দ্রবাবুর একেবারে কাছটিতে এসে বলে, আমার সম্বন্ধে আপনার ধারণাটা ঠিক কি হওয়া উচিত ইন্দ্রবাবু? ধারণা? ধারণা কি আর হবে, তেমন কিছু না। তাহলে রতনের কাছে আমার সম্বন্ধে বিশেষ কৌতূহল দেখানোটা কিছুই না বলতে চান? চায়ের দোকানের ছেলেটা আপনাকে এসব বলেছে বুঝি? ছি 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 ছি, বিশ্বাস করুন, বিশ্বাস করুন, ছেলেটাই বড় অযাচিত ভাবে। রতন আমাকে কিছু বলেনি, সে সাহস তার হবে না। কিন্তু আমি আন্দাজ করতে পারি কি বলতে পারি। সত্যি করে বলুন তো, আপনার বিন্দু মাত্র কৌতূহল ছিল না? বুবু এই নাও তোমার চা আর ঘড়ি। ও দে 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 দে। জানেন ইন্দ্রবাবু, আবেগ এবার মাধ্যমিক দিচ্ছে। ওকে বলেছি অঙ্কে যদি লেটার পাস তাহলে একটা ভালো ঘড়ি কিনে দেবো। কি আবেগ, অঙ্কে লেটার পাবে তো? পাবো, নিশ্চয়ই পাবো। তবে বুবুকেও টাইম সম্বন্ধে পাংচুয়াল হতে হবে। 6:30 ইজ 6:30। জানেন ইন্দ্রবাবু, অঙ্কের ছাত্র বেশি একখান, একেবারে লারে কয় মিলিটারি মেজাজ, ঠাই ঠাই ঠাই। তুমি কলকাতা থেকে ফিরলে তবেই ভাত খাবো একসঙ্গে। আরে শোন আবেগ, আবেগ আবেগ চলে গেল। ইন্দ্রবাবু, একটু আগে আবেগকে দেখে কিছু প্রশ্ন জেগেছিল আপনার মনে, তাই না? আমি থামিয়ে দিয়েছিলাম। আবেগকে লুকোনোর জন্য নয়, আবেগ সব জানে। হ্যাঁ, আবেগ আমার বন্ধু রোশনের ছেলে। আবেগ আর ওর মা সুদীপ্তা আমার সঙ্গেই থাকে। বাজে লাগছে, তাই না? ঘড়িবাবু কথাগুলো বলতে বলতে এগিয়ে যায় দেওয়ালের দিকে। রং চটা দেওয়ালের খসে যাওয়া পলেস্তরায় কি যেন খুঁজছিলেন ঘড়িবাবু। ইন্দ্রবাবু লক্ষ্য করছিলেন ঘড়িবাবুকে। দেওয়ালের সামনে দাঁড়ানো ঘড়িবাবুর চট পাকানো চেহারা থেকে চুইয়ে পড়ছে তরল বিস্ময়। ইন্দ্রবাবু নিজের প্রয়োজনে মানুষের এই ভেতরের মানুষটাকে ছুঁতে চান। নিজের লেখক সত্তার সুবাদেই বিভিন্ন মানুষের সঙ্গে মেলামেশাটায় একটা আলাদা তাগিদ অনুভব করেন ইন্দ্রবাবু। কি ইন্দ্রবাবু, চুপ কেন?
আমার কথাগুলো শুধু পাতার মতো, তাই না? না না, এ কি বলছেন? জীবন তো আর রেলগাড়ি নয় যে লাইন ধরে চলবেই আর পৌঁছে যাবে নির্দিষ্ট গন্তব্যে। তবুও ঘড়ি সারাতে এসে দোকানদারের জীবন চরিত শোনা তো আর কাজের কথা নয়। চা খাবেন তো? আজ আর না বলবো না। তাহলে আমার ওপর ভরসা করা যায় বলতে পারে না? নিন নিন নিন, ধরুন ধরুন। হ্যাঁ, দিন। কিন্তু এই ঘড়িবাবুর জীবনচরিত শোনা সে সময় কারই বার আছে ইন্দ্রবাবু? আমার আছে। এই ইন্দ্রজিৎ মল্লিকের এখন অখণ্ড অবসর। দাঁড়ান, কি বলেন? ইন্দ্রজিৎ মল্লিক? আপনি আপনি কি এই লেখালেখি করেন? ওই একটু আধটু চাকরি বাঁচিয়ে লেখা আর কি। এই রোববার আপনার একটা গল্প আমি পড়েছিলাম, কোথায় বলুন তো, এই রবিবার শরীয়তে। হ্যাঁ, কি যেন নামটা, বেশ হ্যাঁ, ভুলে যেতে যেতে, তাই না? একদম ঠিক। গল্পের প্রতিমে দেখা পেয়েছেন কোনোদিন? যে সব কিছু মনে পড়ে যাওয়ার পরও নিজের বাড়িটাকেই চিনতে পারলো না। রতিন হালদার আমাদের মধ্যেই বাস করে অনিত্যবাবু, যে অনেক কিছু মনে থাকা সত্ত্বেও ভুলে যাওয়ার ভান করে, করতেই হয়। আপনি গল্প কবিতা পড়েন বুঝি? ওই একটু আধটু, কিছু না পড়লে না ঘুম আসে না, তাই পড়া হয়েই যায়। আপনার আরেকটা গল্প আমার এখনো মনে আছে, বেশ বেশ লেগেছিল আমার। ওই অন্তহীন অলি, ঠিক বলেছি? হ্যাঁ, ওটা স্বদেশ পত্রিকায় প্রকাশিত হয়েছিল। জানেন অনিত্যবাবু, সেই প্রথম আমার লিখে রোজগার। খুশিতে ডগমগ হয়ে চেকটা আমার স্ত্রীকে দেখিয়ে বললাম, দেখো আমার লেখা যে একেবারে ফালতু নয় তার প্রমাণ। পাশের ঘর থেকে ছুটে এলো আমার একমাত্র মেয়ে ঈশানী। গভীর উৎসাহে হাত থেকে চেকটা কেড়ে নিয়ে অ্যামাউন্টটা দেখে মুখ কুঁচকে বলল, মাত্র 500? এটাতে আমার এক পাটি জুতোর দামও হবে না। বাপি, বি প্র্যাকটিক্যাল। যে সময়টা ওই আজে বাজে লেখায় নষ্ট করো, সেই সময়টায় একটা যে কোনো ডেলিভারি বয় অনেক বেশি আর্ন করে। আর আপনার স্ত্রী, তার মতামত? ওই এক প্রকার, শুধু প্রকাশের ভঙ্গিটা আলাদা। মেয়ে বড় হচ্ছে, তার ভবিষ্যৎ ভেবে ফালতু সময় নষ্ট করাটা ঠিক নয়। জানেন অনিত্যবাবু, কি হলো? থেমে গেলেন যে? কিভাবে কথাটা যে বলবো, মানে মানে আপনার সঙ্গে আমার দেখাটা আগে হলে ভালো হতো। মানে আমার মনে হয় আপনি যেন আমার অনেক অনেক দিনের চেনা। অনেক দিনই তো, 3টে দিন কম নয় ইন্দ্রবাবু। সময়ের হিসেবে হ্যাঁ, প্রায় 2,60,000 সেকেন্ড। সংখ্যাটা কম নয়। কি হলো, চুপ করে আছেন যে? হ্যাঁ, আমার চাকরিটা নেই দাদা। সে কি? হ্যাঁ, সপ্তাহ দুয়েক হলো আমার কোম্পানিটা বন্ধ হয়ে গেছে। আপনার স্ত্রী বা মেয়েকে বলেননি বোধহয় কথাটা, তাই না? পারিনি দাদা। জয়েতি বা ঈশানীকে
বলতে সাহস পাই না। প্রতিদিন প্রতিদিন অফিস যাওয়ার নাম করে বেরিয়ে পড়ি, আর এদিক ওদিক চেনা জানার কাছে খোঁজ করি, যদি যদি একটা কাজ। তাহলে এত বড় একটা ঘটনা বেমালুম চেপে গেলেন? মিথ্যে প্রাসাদের চেয়ে সত্যির করে অনেক ভালো ইন্দ্রবাবু। অ্যাক্সিডেন্টের কথাটা শুনেই ছুটে গিয়েছিলাম হাসপাতালে। গিয়ে দেখি প্রসূনের পা দুটো থেতলে গেছে বাঁশের ধাক্কায়। প্রচন্ড যন্ত্রণায় মুখটা কুঁকড়ে ছোট্ট হয়ে গেছে প্রসূনের। হাতটা ধরে ধরে বলল, আমাকে যেতে হবে রনি, তুই বেকার সুদীপটাকে দেখিস। আমি বলেছিলাম তুই 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 ভালো হয়ে যাবি। প্রসূন প্রসূন কষ্টের মধ্যে হেসে বলেছিল, তাহলে কথা দে, আমি যতদিন না ফিরি ততদিন তুই ওদের দায়িত্ব নিবি। আমি আমি না বলতে পারিনি ইন্দ্রবাবু। এই ব্যাচেলার বাউন্ডুলে চালচুলোহীন অনি জোর দিয়ে বলতে পারিনি, না প্রসূন, আমার পক্ষে দায়িত্ব নেওয়া সম্ভব না। তারপর তারপর আর কি, প্রসূনও আর ফেরেনি, আর আমার দায়িত্ব আর শেষ হয়নি। বাঁধন ছাড়া একটা মানুষ ঘোর সংসারী হয়ে উঠল। প্রসূনের শিবপুরের ভাড়া বাড়িটা ভাঙা পড়লো সেকেন্ড ব্রিজের কল্যাণে। ব্যাস, আবেগ আর সুদীপটাকে নিয়ে এলাম আমার ভাঙাচোরা দু কামরার ঘরে। পাড়া প্রতিবেশী দুয়ে দুয়ে চারের হিসেবটা মিলিয়ে ফেললো সহজে। চরিত্রহীন, লম্পট, আরো নানান উপাধি জুটতে লাগলো আমার। কিন্তু কিন্তু কোনো কিছুই আমাকে টলাতে পারেনি। দুটো মানুষকে বাঁচাতে এটুকু না করলে বন্ধুর কাছে মিথ্যে হয়ে যেতাম ইন্দ্রবাবু। তাহলে নীরবে এইভাবে সব অপমান মেনে নেওয়াটা। পাড়া প্রতিবেশী কোনোদিনই আমাকে কিছু বলেনি, মানে সাহস পায়নি আর কি। কেন জানেন? ওরা জানে এই হরিবাবুর কুঁড়ে ঘরটা সত্যির বিশ্বাস দিয়ে গাঁথা, মিথ্যার রাজপ্রাসাদ নয়। আবেগ তাহলে আপনার কাছে জন্ম থেকেই বলতে পারেন। প্রসূন যখন মারা যায় আবেগ কত হবে, বড় জোরে 9-10 মাস। আবেগটা খুব ভালো জানেন, ওর মধ্যে এখনো ছেলে মানুষটা বেঁচে আছে। 3 ঘড়িটা, আরে মুখের দিকে তাকিয়ে শুধু আমার কথা শুনলে হবে। জি, ঘড়িটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে নিন। আপনার ঘড়িটা একটা অদ্ভুত দিনকে নির্দেশ করছে জানেন তো। এই 21শে মার্চ তারিখটায় দিন রাত সমান সমান। তাই নাকি? আরে আপনি বলতে তবে খেয়াল করলো, সেই কবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভূগোলে পড়েছিলাম। আচ্ছা, এই ঘটনাটা আবার ফিরে আসে ওই 23 সেপ্টেম্বর। এই মডেলটার এটাও একটা বিশেষত্ব। দিনটা আসার 1 সপ্তাহ আগে স্থির হয়ে যায় তারিখটা, মানে 14ই মার্চের পর 15 না এসে একেবারে 21-এ এসে যায়। তারপর আবার 22 তারিখ থেকে সব ঠিকঠাক। কিন্তু এই 7 দিন আগে থেকে এটা জানিয়ে লাভ? জগতের এই ভারসাম্যের বার্তাটা বারবার মনে করিয়ে দেওয়া। পাপ পুণ্য, লাভ ক্ষতি, ভালো মন্দ, সবেতে চাই এই ভারসাম্য। ব্যালেন্স ইজ দ্য আলটিমেট পাওয়ার অফ স্টেবিলিটি অফ টু রিলেশনস। ঠিকই বলেছে, ভারসাম্য। ভারসাম্যই যে কোনো সম্পর্কের জীবন কাটে, বেঁচে থাকার একমাত্র রসদ।
এই মডেলের ধারণাটা যার মাথায় এসেছিল সে হয়তো আপনার মতো কল্পনা জগতের লোক। ঠিকই আপনার ওই অন্তহীন অলিকের সুকান্তর মতো স্বপ্নের ফেরিওয়ালা। তবে এসব আর কোম্পানি মানবে কেন? এই জগতের ভারসাম্যের বার্তা প্রচার করা তো তাদের কম নয়। তাই অল্প সময় উঠে যায় মডেলটা। নিন নিন আপনার ঘড়িটা নিন। সময়ের দিক থেকে 1 সেকেন্ড আর নড়চড় হবে না, ব্যালেন্স করে দিয়েছি। হ্যাঁ দিন। এই দেখেছেন, আরে কথা বলতে বলতে আপনার দেরি হয়ে গেল। কটা বাজে রেখেছেন? 2টো বাজতে চলেছে, আর আপনি আবার কলকাতায় যাবেন বলে। সেটা আর হবে কি করে ইন্দ্রবাবু? দেখলেন না আবেগ কেমন রাগ দেখিয়ে গেল? এরপর কলকাতায় গেলে বাপ ছেলের ব্যালেন্সটা আর থাকবে? বলছি কি দাদা, হুম, আমি যদি আপনার দোকানে মাঝে সাঝে আসি। আসতেই পারে, কিন্তু ব্যাপারটা কি বলুন তো? আমার মধ্যে গল্পে ক্লু পেয়েছেন নাকি? হ্যাঁ, এটা যদি সত্যি হয় তাহলে দারুণ হবে ব্যাপারটা। এই ক্ষয়ে যাওয়া, ফুরিয়ে যাওয়া ঘড়িবাবু আপনার হাত ধরে উঠে আসবে গল্পের পাতায়। কি হতে পারে না ইন্দ্রবাবু? ইন্দ্রবাবু নয়, শুধু ইন্দ্র, আর আপনি নয়, তুমি। জীবনের পাঠশালায় আমি অনেক অনেক জুনিয়র দাদা। চলি। আবার এসো। আসবো। হরিবাবু তাকিয়ে থাকেন ইন্দ্রবাবুর চলে যাওয়ার পথে। একটু একটু করে ছোট হতে হতে ইন্দ্রবাবু মিলিয়ে যায় কংক্রিটের জঙ্গলে। দোকানের ওয়াল ক্লকে বেজে ওঠে ঘন্টা। সপ্তাহখানেক ঘোরাঘুরি করে একটা ট্রাভেলিং এজেন্সিতে কাজ জুটিয়ে ফেলেছেন ইন্দ্রবাবু। বাড়িতে অবশ্য শেষ পর্যন্ত চাকরি চলে যাওয়ার কথাটা বলতেই হয়েছিল, আর তার কারণে যে নিম্নচাপ ঘনীভূত হয়েছিল তার ফলে উৎপন্ন দুর্যোগপূর্ণ আবহাওয়া অনেকটা গা সওয়া হয়ে গেছে ইন্দ্রবাবুর। একেই বলে বোধহয় অভ্যাস। আজ রোববার, অফিস নেই। চায়ের কাপে শেষ চুমুকটা দিয়ে উঠতে যাবেন, হঠাৎ নজরে পড়ে ঘড়িটা। কতগুলো বইয়ের ফাঁকে সময় আটকে গেছে যেন। অস্তিত্ব টিকিয়ে রাখার ব্যস্ততায় ঘড়ির কথাটা খেয়ালই ছিল না ইন্দ্রবাবুর। ইন্দ্রবাবু টেবিলের কাছে এসে ঘড়িটা তুলে দেখেন, ঘড়িবাবুই ঠিক। আজকের 29শে মার্চ তারিখটাই জানান দিচ্ছে ঘড়িটা। তার মানে ঘড়িটা সময়ে ফিরে এসেছে। খুশির রামধনু নিমিষে ছত্রখান ঈশানীর কণ্ঠস্বরে। ওই মান্ধাতা আমলের ঘড়িটাতে কি আছে বলো তো বাপি? এমন ভাবে দেখছো যেন জাহাঙ্গীরের স্বর্ণ মুদ্রা পেয়েছো। ও তুই কিছু বলবি? দেখি ঘড়িটা। বাহ, চলছে দেখছি। ঘড়িটা সারালে নাকি? তুমি পারো বাপি, পাতি সেন্টিমেন্ট। জাস্ট ডিলিট বাপি, জাস্ট ডিলিট। ঈশানী, আমি কোনটা ডিলিট করব আর কোনটা করব না, দ্যাট ইজ মাই ওন ডিসিশন। যাক, তোর তোর দরকারটা কি? নেট শেষ হয়ে গেছে। পৃথা ম্যামের পাঠানো নোটগুলো ডাউনলোড করা যাচ্ছে না। কত টাকা লাগবে? 500। 500 টাকাই লাগবে? না, 1 টাকা ফিরবে, ফেরত দেবো তোমায়। হয়েছে? একটা আদ্যিকালের ফালতু ঘড়ি সারাতে খরচ করা যায়,
আর মেয়েকে সামান্য 500 টাকা দিতে গেলেই 1000 কৈফিয়ত। আহ নে, ধর টাকাটা, কথা বাড়াস না। ঈশানীর জুতোর ঠক ঠক শব্দটা ইন্দ্রবাবুর বুকে একটা একটা করে ধাক্কা মারে যেন। তিনি কি ফুরিয়ে যাচ্ছেন? এ সংসারে তার প্রয়োজনীয়তাটা কমতে কমতে কোথায় আসতে পারে তার একটা আন্দাজ করতে গিয়ে ঘড়িবাবুর একটা কথা কানে বেজে ওঠে। এই জগতে কোনো কিছুই চরম নয় ইন্দ্রবাবু, সব আপেক্ষিক। একটার সঙ্গে আরেকটা ব্যালেন্সে আটকে আছে। ওই ব্যালেন্সটাই রপ্ত করতে হবে, প্র্যাকটিস করতে হবে। আর যাওয়া হয়ে ওঠেনি ইন্দ্রবাবুর। আজ একবার যাওয়াই যায়। কথাটা ভাবা মাত্রই জামাটা গায়ে চড়িয়ে বেরিয়ে পড়েন ইন্দ্রবাবু। দূর থেকে রংচটা সাইনবোর্ডটা নজরে আসে, ভবতারিণী ওয়াচ হাউস। কাছে এসে দেখেন দোকান বন্ধ। একটু দূরে চায়ের দোকানের ঝাঁপ ফেলা। আতান্তরেই পড়েন ইন্দ্রবাবু। এগিয়ে যান দোকানে পাশের গলিতে। বেশ সরু গলি। দুটো বাচ্চা খেলছে দেখে ইন্দ্রবাবু জিজ্ঞাসা করলেন, হরিবাবুর বাড়িটা বলতে পারো? কথা শেষ না হতে একটা ছেলে আঙুল তুলে একটা বাড়ি দেখিয়ে আবার খেলায় ব্যস্ত হয়ে পড়ল। ইন্দ্রবাবু পকেট থেকে ঘড়িটা বার করলেন, ভাবলেন, ঈশানীর কাছে এটা আবর্জনা ছাড়া আর কিছুই নয়। অবশ্য দামটা শুনলে সমীহ করার মতো, কিন্তু সেটা ঘড়িটার প্রতি চরম অপমানকর। ঘড়িটার মধ্যে লুকিয়ে থাকা এত না বলা কথা, মানে বোঝার ক্ষমতা ঈশানীর নেই। এর জন্য চাই অনিত্য ব্যানার্জিকে। একমাত্র ঘড়ি বাবুই পারে সেই অসম্ভবকে সম্ভব করতে। না, কোনো বিনিময় মূল্য নয়, শুধুমাত্র সঠিক মানুষের হাতে তুলে দেওয়ার উদ্দেশ্যে ইন্দ্রবাবু এগিয়ে যায় বাড়িটার দিকে। বারতিনেক শব্দ করার পর খুলে যায় দরজা। আবেগকে চিনতে অসুবিধা হয় না, কিন্তু এই পোশাক কেন? ভাবনাটা থেমে যায় আবেগের কণ্ঠস্বরে। বুবু বুবু আর নেই কাকা বাবু। গত 21শে মার্চ আবেগের কথাটা শেষ পর্যন্ত শোনা হয় না ইন্দ্রবাবু। স্থবির হতভম্ব ইন্দ্রজিৎ মল্লিকের মনে হয় হরিবাবুর গল্পটা এভাবে শেষ হওয়াটা কি চরম ভারসাম্যহীনতা নয়?